সুপ্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা যারা আছো, আজকে আমি তোমাদের বিজ্ঞানের যে দশম অধ্যায় আছে গতি, আজকে আমরা সে অধ্যায়টা বুঝব। তো আসো শুরু করি। ফার্স্টে আমরা চ্যাপ্টারের নামটা লিখি গতি, যেটার ইংলিশটা হচ্ছে মোশন। ওকে, এখন গতি আমরা চলো বোঝা শুরু করি। ফার্স্টে আমরা বুঝি গতি কি আর স্থিতি কি। আচ্ছা, কোনো বস্তুর সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তাহলে তাকে গতি বলে। মনে করো এইটা একটা বস্তু, মনে করো এইটা একটা গাছ, এটা একটা বস্তু। এখন এইটার সাপেক্ষে যদি মনে করো এখানে একটা গাড়ি একটা বক্স, মনে করো এটার যদি অবস্থানের পরিবর্তন ঘটে তাইলে এটা গতি। মনে করো এটা আগে এখানে ছিল কিন্তু সময়ের সাপেক্ষে এটা এখন এইখানে আসছে, এই যে একটা অবস্থানের পরিবর্তন ঘটলো না, এতটুকু, এটা হচ্ছে গতি। তাহলে স্থিতিটা কি? যদি কোনো বস্তুর সাপেক্ষে সময়ের সাপেক্ষে কোনো বস্তুর যদি অবস্থানের পরিবর্তন না ঘটে, মনে করো এটা এখন একটু আগে এখানে ছিল এখনো এখানেই আছে, তাইলে এটা হচ্ছে স্থিতি। ওকে, তো গতি আর স্থিতি আমরা বুঝলাম। এখন একটা কথা বলি, গতি আর স্থিতি হচ্ছে আপেক্ষিক। মানে এটার জন্য এটা গতিশীল হইলেও, এটার জন্য এটা গতিশীল হইলেও কিন্তু অন্য একটা বস্তুর জন্য যে গতিশীল হবে তা নাও হইতে পারে। আচ্ছা দেখি কিভাবে। ফার্স্টে দেখো, মনে করো এইটা যে স্পিডে যাচ্ছে সেম এটার পাশে আরেকটা গাড়ি সেম স্পিডে যাচ্ছে। এর মানে কি এটা দুইটার মাঝখানে ডিস্টেন্স সেম, কারণ দুইটাই তো সেম স্পিডে যাচ্ছে। তাহলে সে কি দেখবে যে এটার জন্য এটা স্থির হয়ে আছে, স্থিতি। আবার আরেকটা জিনিস দেখো, মনে করো এখানে একটাই গাড়ি আছে আবার। এখন এই বস্তুটা তোমার চলতেছে, এখন সে তো কি গাছটা তারে কি গতিশীল দেখবে। সেও যদি এই বক্সের উপর থেকেও যদি একজন বসে গাছের দিকে তাকায় তাহলে কি দেখবে যে গাছটা তার দিক থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে কি তার সাপেক্ষে গাছটা গতিশীল আর তার সাপেক্ষে বস্তুটা গতিশীল। তো এই যে এইটার তুলনায় এটা তোমার গতিশীল হইলো, আবার এখানে একটা বক্স ছিল এটার তুলনায় এটা স্থির হইলো, তো এটা কি একটা আপেক্ষিক মানে তুলনামূলক হইলো না, যার জন্য তোমার গতি ও স্থিতি হচ্ছে আপেক্ষিক। ওকে, এখন আমরা করি প্রসঙ্গ কাঠামোটাই। আমরা একটা বস্তুর গতি বা স্থিতি বা অবস্থান তুলনা করার জন্য একটা বস্তুকে মানে স্ট্যান্ডার্ড ধরে নিছি না। যেমন বস্তুর টাইমে আমরা একটা গাছকে ধরে নিয়েছি। তো এই যে এই বস্তুর জন্য যাকে আমি যে গাছটাকে ধরে তোমার তুলনা করতে শুরু করলাম তার গতিটা, তো এই বস্তুটা হচ্ছে তোমার প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো সবচেয়ে মজার বিষয় কি, আমি আজকে যে চ্যাপ্টারটা পড়াবো এই চ্যাপ্টারটা তোমরা যখন এসএসসি পরীক্ষা দিবা ক্লাস 9-10 উঠবা তখন তোমরা এই চ্যাপ্টারের এই অংশগুলো পাবা। ওকে, এখন আমরা দেখি গতি কি কি হয়। গতি কয়েক ধরনের হয়, যেমন চলন গতি, তারপরে হচ্ছে দেখি কি ঘূর্ণন গতি, সরল গতি, তারপরে হচ্ছে দেখি কি তোমার জটিল গতি, জটিল গতির আরেকটা নাম আছে যেটি কি ঘূর্ণন গতি বা সিং। আচ্ছা, মানে আরো কয়েক ধরনের গতি আছে, তো ওইগুলো আমরা দেখি। বা সরল স্পন্দন গতি, সরল স্পন্দন গতি। ওকে, আসো আমরা এখন বুঝি
ফার্স্টে শুরু করি আমরা চলন গতি দিয়ে। চলন গতিটা কি? কোনো বস্তু যদি সময়ের সাপেক্ষে তার সম্পূর্ণ পুরোটাই যদি অবস্থানের পরিবর্তন ঘটে, পুরোটা মানে বস্তুটাই, তাহলে সেটা হচ্ছে চলন গতি। অর্থাৎ মনে করো এটা এখন আছে 5 সেকেন্ড পর পুরোটা এখানে চলে আসছে, তাহলে এটা চলন গতি। আর যদি এটা অর্ধেকটা আসতো, মনে করো এখানে অর্ধেকটা আসছে, তাইলে এটা আবার চলন গতি হইতো না। চলন গতিতে কি হয়? পুরোটা গতি একসাথে চলে আসে। আচ্ছা, সরল গতিটা কি একটু বুঝাই দিই। যদি কোনো বস্তু সরল রেখা বরাবর যদি তার অবস্থানের পরিবর্তন ঘটে, তাহলে সরল গতি। আর যদি বক্ররেখা বরাবর তার অবস্থানের পরিবর্তন ঘটে, তাহলে বক্রগতি। আচ্ছা, এখন আসো ঘূর্ণন গতি। কোনো বস্তুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পর পর মানে তার চারিদিকে ঘুরতে থাকে, তাহলে সেটা হচ্ছে ঘূর্ণন গতি। যেমন তুমি বলতে পারো যে কি একটা যদি কোনো বস্তুকে যদি আমরা রশি দিয়ে বেঁধে যদি এটাকে চারদিকে ঘোরাতে থাকি, তাহলে সেটা একটা ঘূর্ণন গতি হয়। ফ্যান যেটা, এটাও একটা ঘূর্ণন গতি হয়। আচ্ছা, আরেকটা গতি আছে যে কি পর্যায়বৃত্ত গতি। যদি ওইটা হচ্ছে এক প্রকার ঘূর্ণন গতি, কিন্তু এটা পার্থক্য হচ্ছে যে কি এইটা যদি মনে করো ফ্যানটা, যেটা ফ্যান কি করে নির্দিষ্ট সময় পর পর একই দিকে ঘুরতে শুরু করে না, এটা হচ্ছে সেম। যদি ফ্যানটা নির্দিষ্ট সময় পর পর একই দিকে বারবার ঘুরে ফিরে আসে, তাইলে সেটা পর্যায়বৃত্ত গতি। আচ্ছা, তো এখন আমরা দেখি দোলন গতি বা স্পন্দন গতি। কোনো বস্তু যদি সে যতক্ষণ মানে গতিশীল থাকে, তার অর্ধেক সময় যদি একদিকে থাকে আর বাকি অর্ধেক সময় যদি তার বিপরীত দিকে থাকে, তাইলে এটা হচ্ছে স্পন্দন গতি। যেমন তোমার ওই যে একটা আগেকার সময় একটা ঘড়ি ছিল যেটাকে বলে পেন্ডুলাম ক্লক। তো এটার যে পেন্ডুলাম যেটা, এই যে এটাকে বলা হয় বব। তো এটা একটা ছিল যেটা অর্ধেক সময় এই সাইডে, আরেকটা সময় এই সাইডে। বা আমরা যদি স্প্রিং এ একটা বস্তুকে ঝুলাই দিই, তাহলে সে অর্ধেক সময় এখানে থাকবে, অর্ধেক সময় থাকবে মনে করি এখানে। আচ্ছা, তো এখন আমরা বুঝি দূরত্ব কি আর সরণ কি। মনে করো এটা তোমার বাসা, আর এইটা হচ্ছে তোমার স্কুল। এখন তুমি তোমার স্কুলে দুই ভাবে যেতে পারো, একটা হচ্ছে সরল রেখা বরাবর, আর আরেকটা হচ্ছে এইভাবে। দুইটাই কিন্তু স্কুলে যাওয়া হবে। সরল রেখা বরাবর যেটা গেলা এটাকে বলে সরণ, আর বক্ররেখা বরাবর যেটা গেলা এটাকে বলে, এখানে লিখি দূরত্ব। আশা করি বুঝতে পারছো। এখন তুমি এই যে সরণ বরাবর, সরলরেখা বরাবর যেটা গেলা, প্রতি সেকেন্ডে কত মানে কিলোমিটার বা মিটার দূরত্ব অতিক্রম করলা, সেটা কি বলে বেগ। আর সেম দূরত্বের ক্ষেত্রে যেটা করলা, কতটুকু দূরত্ব প্রতি সেকেন্ডে অতিক্রম করলা, সেটাকে বলে দ্রুতি। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমি বলি ত্বরণটা কি। ওই যে আমি বললাম না তোমরা যে এখন বেগ আর দ্রুতি, তো তোমাদের প্রতি সেকেন্ডে কতটুকু বেগ পরিবর্তন হয়েছে সেটাই হলো ত্বরণ। প্রতি সেকেন্ডে কতটুকু বেগ পরিবর্তন হয়েছে সেটাই হচ্ছে ত্বরণ।
এখন ত্বরণ দুই ধরনের হইতে পারে। তোমার বেগ তো বাড়তেও পারে, পরিবর্তন মানে কি বাড়তেও পারে কমতেও পারে। যদি বেগ বাড়ে তাহলে সেটাকে ত্বরণই বলে, কিন্তু বেগ যদি কমে তাহলে সেটাকে স্পেশাল একটা নাম দেওয়া হয়, সেটাকে বলা হয়তো বা ঋণাত্মক ত্বরণ বা মন্দন। অথবা যদি তোমার বেগ হ্রাস পায় বা কমে প্রতি সেকেন্ডে, তাইলে সেটাকে বলে ঋণাত্মক ত্বরণ বা মন্দন। এখন আশা করি আমাদের চ্যাপ্টার পুরোটা বুঝাবুঝি শেষ। এখন আছে যে কি অতিরিক্ত গতি, ওইটা আমাদের জীবনের ঝুঁকি কি, যে অতিরিক্ত গতি আমরা কেন করবো না, অতিরিক্ত গতি আমাদের কি ক্ষতি করতে পারে, বিভিন্ন ধরনের দুর্ঘটনা হইতে পারে, স্পেশালি সড়ক দুর্ঘটনা যেগুলো, এগুলো অলওয়েজ গতির জন্যই হয়। তো আশা করি আজকের ক্লাসটা তোমরা সম্পূর্ণ বুঝতে পারছো, এবং তোমরা একটা কাজ করবা বাসায়, যে এটার যতগুলো সিকিউ এমসিকিউ এসকিউ আছে প্র্যাকটিস করবা, এবং যদি কোনো প্রবলেম খুঁজে পাও তাহলে আমাকে জানাবো। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ক্লাস এখানে শেষ করছি।